কর্মসংস্থান সৃষ্টি করতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে বললেন প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন। এবার স্কুলে সব শ্রেণীতে ভর্তি লটারিতে, পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নতুন শনাক্ত 2156, আরও 39 মৃত্যু, সচেতন করার পরও মাস্কে অনীহা। করোনায় বেড়েছে নারী নির্যাতন, 9 মাসে 1350 ধর্ষণ, প্রতিরোধে দ্রুত আইন প্রয়োগের পরামর্শ। মানসিক রোগে ভুগছেন 2 কোটিরও বেশি মানুষ, চিকিৎসায় জনবল ও অবকাঠামো অপ্রতুল বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কক্সবাজারে 2 বছরে 13টি হাতির অস্বাভাবিক মৃত্যু, চোরা শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। ফ্রিল্যান্সারদের আইডি কার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সাররা যেন তাদের স্বীকৃতি পায় এবং ভালোভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যেই আইডি কার্ড প্রদান করা হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সারা দেশে রয়েছে 5275টি ডিজিটাল সেন্টার। এছাড়াও রয়েছে 7440টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও 43,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম। এসব জায়গায় কাজ করছেন দেশের হাজার হাজার তরুণ। কিন্তু এসব তরুণ ফ্রিল্যান্সারদের কাজের স্বীকৃতি এখনও মেলেনি। সামাজিকভাবে তাদের মর্যাদা রক্ষায় এখন থেকে তারা পাচ্ছেন আইডি কার্ড। ফ্রিল্যান্সার আইডির শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দেশের বৃহৎ এই তরুণ জনগোষ্ঠীর বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য। সরকার গঠন করার পর থেকে সবসময় আমার যেটা লক্ষ্য ছিল যে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা সব থেকে বেশি প্রয়োজন। এবং এটা এই জন্য যে আমাদের দেশের মানুষের যত বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, আমাদের তরুণ সমাজ তারাই বেশি লাভবান হবে। প্রধানমন্ত্রী বলেন, এই আইডি কার্ড পেলে তাদের সামাজিক পরিচিতির পাশাপাশি ব্যাংক ঋণ পেতে সহায়ক হবে। প্রতিবন্ধীদের ট্রেনিংয়ের মাধ্যমে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায়, যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কিভাবে পেলে, কে দিল, কি কাজ করেছে, কে কাজ দিয়েছে, এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, কাজে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃতি দেওয়া, সেই কারণেই আমি নির্দেশ দিয়েছিলাম, যে বলেছিলাম যে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার। দক্ষ জনবল তৈরি করে শুধু দেশে নয়, বিদেশ থেকেও অর্থ উপার্জনের সক্ষমতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। তাদের যে মেধা, জ্ঞান, বুদ্ধি, সেটা যে কীভাবে বিকশিত হতে পারে, আর সেটাকে ব্যবহার করে শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারে। বিজয়ী জাতি হিসেবে পিছিয়ে নয়, সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রিল্যান্সিং কাজে আরো মনোনিবেশ করবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার মাধ্যমিকের সব শ্রেণীতে ভর্তি হবে লটারির মাধ্যমে। করোনাকালীন ঝুঁকি এড়াতে ক্লাসে পরীক্ষায় এমসিকিউ নিরাপদ নয় বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিছিয়ে যেতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময়সূচিও। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছর শুরুতে করোনা মহামারীর প্রভাবে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বছর ঘুরে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কিংবা পাঠ্যক্রম নিয়ে শিক্ষার্থীদেরও নানা জিজ্ঞাসা।
এ অবস্থায় ভর্তি সংক্রান্ত বিষয় অবহিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রচলিত পদ্ধতি এই মুহূর্তে কঠিন বলে বিকল্প সিদ্ধান্ত জানান তিনি। স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবার ক্যাচমেন্ট এরিয়া 40% থেকে 50% করা হয়েছে। এছাড়া গুচ্ছ থেকে স্কুল বাছাইয়ে একটির জায়গায় 5টি পছন্দ ক্রমানুসারে দেয়া যাবে। আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা 40% কোটার সুবিধা পেত, এবার সেটা বেড়ে শতকরা 50% হবে। সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে 3 মাস ক্লাস নেওয়ার পরিকল্পনা উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পেছানোর ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। অন্ততপক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে এবং এসএসসি এইচএসসি 2-1 মাস পিছিয়ে যাবে, তাহলেও কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে যাবার জন্য কোনো সময় কোনো হারিয়ে যাবে না। 7 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি সহ শিক্ষা কার্যক্রমের বিস্তারিত জানানোর আশ্বাস দেন মন্ত্রী। আমরা পুরো প্রক্রিয়াটি একেবারে কি পদ্ধতিতে কবে নাগাদ অ্যাপ্লিকেশন হবে কি হবে সেগুলো আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের 7 তারিখের মধ্যে জানিয়ে দেব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 39 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 6487। শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি 100 নমুনায় 13.47 জন আক্রান্ত এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.84%। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 263তম দিনে দেশে 117টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 16,001 জনের। এতে নতুন শনাক্ত হয়েছেন 2156 জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা 4,54,146। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 39 জনের। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি 53.15%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.03%। নতুন 2302 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,69,179 জন। মোট মৃত্যুর হার 1.43% এবং সুস্থতার হার 81.29%। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কার মধ্যে বারবার সচেতন করার পরও জনগণের বড় একটি অংশই মাস্ক পরছেন না। গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানা করলেও অবস্থার কোনো পরিবর্তন নেই। আজও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক ছাড়া ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। সাইদুল ইসলামের রিপোর্ট। ইউরোপ আমেরিকার অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সংক্রমণ রোধে কোনো কোনো দেশে জারি করা হয়েছে লকডাউন। দেশেও করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এ অবস্থায় জনসাধারণকে বারবারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণা করা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস নীতি। তারপরও যেন থোড়াই কেয়ার। বাজার, দোকান, শপিং মল অনেকেই মাস্ক ছাড়া। আমি নিজেও সচেতন থাকি আর অন্যজনকেও সচেতন রাখি। মাস্ক কই? মাস্ক তো আছে স্যার। মাস্ক তো পকেটে। মাস্ক ভুলে দিয়েছি। মাস্ক আছে তবে পকেটে। কেউ কেউ আবার ক্যামেরা দেখে ঝটপট মাস্ক বের করে পরে নিচ্ছেন। উচিত? জি না, ভুলে গেছিলাম। ময়লা হয়েছে, ফালাই দিছি। মাস্ক ছিল, ফালাই দিছি, ময়লা আছে বাসের ভিতরে। এখন আবার কিনবো নতুন করে। অল্প আয়ের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা এখনো বেশ কম। হ্যাঁ, পরি আনতে মনে হয় আর কি। নিউ মার্কেট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগও করছেন তারা। দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয়, কারণ এখানে এত বেশি জনগণ যে একজনকে বললে আরও 10 জনের ভিতরে যেতে চায়। তারপরেও আগের থেকে অনেক বেশি আমরা দেখতেছি যে সচেতন হয়েছে। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য নিয়ম মানার কথা বারবারই বলছেন জনস্বাস্থ্যবিদরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে বেড়েছে ধর্ষণ ও পারিবারিক নির্যাতন। গত 9 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 1349টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 46 জনকে, যার মধ্যে 401টি ঘটনায় কোনো মামলা হয়নি।
নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের সাথে সাথে মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত 21শে নভেম্বর মাগুরার জাগলা গ্রামে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই অজ্ঞাত 5 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। করোনায় সামাজিক ও পারিবারিক নির্যাতন বাড়ছে সমাজে। স্টেপ স্টুয়ার্টের অনুসন্ধানে গত 9 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 1349টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 46 জনকে। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে 277টি। এর মধ্যে 2টি ধর্ষণের ঘটনা পুলিশের নামে অভিযোগ রয়েছে। ধর্ষণের 401টি ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। মাদকের সংখ্যাটা যখন বাড়ছে, পাশাপাশি কিন্তু নারীদের নির্যাতনও বাড়ছে, কারণ নারীদের হাতে যতটুকু পুঁজি আছে সেটা নিয়ে মাদক সেবীরা মাদক কেনার জন্য যখন তাদের উপরে চাপ দিচ্ছে, যখন সেটা বাধা পাচ্ছে, তখনই তার উপরে নির্যাতনটা চলে আসতেছে। বাবা দ্বারা, সৎ বাবা দ্বারা, খালু দ্বারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা বিভিন্নভাবে ধর্ষণের শিকার হচ্ছে। করোনায় আশঙ্কাজনক হারে বেড়েছে পারিবারিক নির্যাতন, বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। শিশুরা স্কুলে যেতে পারছে না, তারা কিন্তু ঘরের ভিতরে আছে। স্বামীদের চাকরি নেই, স্বামীরা অনেক সময় বিদেশ থেকে যারা ফিরে এসছে তারাও কিন্তু চাকরি ছাড়া, এবং সেখানে অর্থনৈতিক সমস্যাটা যেমন, সেই সঙ্গে তাদের মানসিক নির্যাতনটাও অনেক বেশি বেড়ে গেছে। তবে নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের সাথে সাথে নির্যাতনকারীর মানসিক স্বাস্থ্য নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। নারী নির্যাতনের ক্ষেত্রে যে বিচারহীনতা, এই বিচারহীনতাও কিন্তু নারী নির্যাতন বাড়ার একটি বড় কারণ। আমরা দেখতে পাই সামাজিক যে আন্দোলনগুলো ছিল কোভিড-19 ফলে, সেই আন্দোলনগুলো কিন্তু এখন থাকছে না। শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োগের উপর জোর দেন আইন বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশে 2 কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছেন। প্রাপ্তবয়স্কদের মধ্যে 18.7% মানসিক সমস্যা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নারীদের মধ্যে মানসিক রোগের হার বেশি। সে হিসেবে চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো একেবারেই অপ্রতুল বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যে কারণে মানসিক স্বাস্থ্যসেবা একরকম অবহেলিত। স্মৃতি মণ্ডলের 5 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্ব, ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। শাহিন হায়দার জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো বছর। 2008 সাল থেকে মানসিক রোগে ভুগছেন। বোনের বাসায় থাকতেন। বোনের প্রতি স্বামীর বৈরী আচরণ প্রভাব ফেলে শাহিনের মনে। সেখান থেকেই শুরু মানসিক অসুস্থতা। ডক্টর বলছে ক্রস কালচার, মানে আমরা ফ্যামিলি সবাই যৌথ থাকতাম। তো যখন ইন্টারমিডিয়েটে পড়ে আমার বোনের বাসায় থাকতো, সেখানে আমার দুলাভাই আমার বোনকে নিয়ে অনেক টাকা পয়সা চাইতো। দুলাভাইয়ের ওখানে আপনার যে অ্যাক্টিভিটিস সেটা তার পছন্দ হইতো না। সেখান থেকে তার মনে একটা ব্যথা মানে হয়, এখান থেকেই সে আপনার মানসিক রোগী হয়। শাহিনের মতো অনেকেই আসছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। একটি গবেষণার ফলাফলে দেখা গেছে 100 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 18.7 জন কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন, আর 100 শিশুর মধ্যে এই সংখ্যা 13। ভয় পায়, আর মনে করেন দেখা যাইতেছে, মনে করেন এক ধরনের সে একসম কথা কয়। অন্ধকার থাকতে চায়, লাইট জ্বালালে থাকবো না, আর মা বাবার বাড়ি বাড়ি করে দেয়। আমেরিকান এম্বাসিতে লেখাপড়া করছে, ওই লেভেল পর্যন্ত কমপ্লিট। এ লেভেলে পরীক্ষা দিতে পারে নাই, ওখান থেকে এর মাথার ব্রেন শুরু। নেশা করছে আগে। বিশেষজ্ঞরা বলছেন 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে মানসিক রোগ বেশি। শিশু ও বয়স্কদের মধ্যে এই হার কম। প্রাপ্তবয়স্ক ও নারীদের একটি বড় অংশই ভুগছেন বিষণ্ণতায়। গুরুতর মানসিক রোগ নারী পুরুষ প্রায় সমান, এবং নারীদের ভেতরে বিষণ্ণতার হার বেশি হওয়ার অনেক সামাজিক কারণ রয়েছে, অনেক পারিবারিক কারণ রয়েছে, অর্থনৈতিকভাবে তাদের যে আমরা বলবো যে ক্ষমতায়নের অভাব রয়েছে, সেই সমস্ত কারণে নারীদের মধ্যে মানসিক রোগের হার বেশি। এবং আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে 15 থেকে 30 বছর বয়সী নারীদের মধ্যে মানসিক রোগের হারটা খানিকটা বেশি। দেশে এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক 270 জন, আর মনোবিজ্ঞানীর সংখ্যা মাত্র 250। কম জনবল নিয়ে আমাদের কিন্তু 18 কোটি মানুষের ভেতরে প্রায় 18.7% প্রাপ্ত বয়স্কের মধ্যে মানসিক রোগ রয়েছে, আর শিশু কিশোরদের মধ্যে মানসিক রোগের হার হচ্ছে 13%। যার বিপরীতে এই মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী সংখ্যা অত্যন্ত অপ্রতুল।
বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে আসা গুরুতর মানসিক রোগীর সংখ্যা বেশি হলেও কমিউনিটিতে মানসিক উদ্বেগ ও বিষণ্ণতায় ভুগছেন এমন রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, 3 আসামির ফাঁসির আদেশ। প্রথমবারের মতো বিমান সেনায় 64 নারী, দেশের কল্যাণে কাজ করার আহ্বান। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপিকে বিদেশিদের কাছে নয়, নালিশ যদি করতেই হয় তাহলে দেশের মানুষের কাছে করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি বলেন, দলটির নেতৃত্বের কোনো সক্ষমতা নেই। দূতাবাসে নয়, ক্ষমতা যেতে চাইলে জনগণের কাছে যান। নালিশ বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে করুন। জনগণের মন জয় করুন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের OIC বৈঠকে অংশ নেওয়ার জন্য নাইজার সফর বাতিল করা হয়েছে। সংস্থার 47তম সম্মেলনে যোগদানের জন্য করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে। তবে পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। চিকিৎসকের পরামর্শ মেনে দুজনই বাসায় আইসোলেশনে আছেন। শরীয়তপুরের ডামুড্ডায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন। প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2019 সালের 20 জানুয়ারি রাত 9টার দিকে ডামুড্ডা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামের খোকন উকিলের স্ত্রী হাওয়া বেগম পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে যান। এ সময় মোর্শেদ, আব্দুল হক ও জাকির হোসেন সহ অন্যান্যরা তাকে ধর্ষণ করে। পরে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে যায়। এ ঘটনায় হাওয়া বেগমের স্বামী খোকন উকিল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ 12 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। বুধবার আসামিদের উপস্থিতিতে বিচারক রায় প্রদান করেন। রায়ে মোর্শেদ উকিল, আব্দুল হক মুতাইদ ও জাকির হোসেন মুতাইদকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে 50,000 টাকা করে জরিমানাও করা হয়। রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ, আর আসামি পক্ষের আইনজীবী জানায় উচ্চ আদালতে আপিল করবেন। আজকে এই মামলা রায় হলো। এই মামলাতে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মোর্শেদ উকিল, আব্দুল হক মুতাইদ এবং জাকির হোসেন মুতাইদকে মৃত্যুদণ্ড দিয়েছে। বাকিদেরকে ব্যক্তিগত খালাস দিয়েছে। বাকিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করবে। মূলত সেখানে কোনো ধর্ষণের আলামত নাই, সেখানে PM রিপোর্টে আলামত নাই, চিহ্ন নাই, সেখানে ইনকোয়েস্ট রিপোর্টে চিহ্ন নাই এবং কোনো এভিডেন্স নাই। তারপরও মূলত এই মামলায় তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, যেই রায়ে আসলে মূলত আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবে। অভিযোগ প্রমাণিত না হয় 9 জনকে বেকসুর খালাস দেন আদালত। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। 3 হাসপাতাল ঘুরে যমজ নবজাতক মৃত্যুর ঘটনায় জারি করা রুলে চিকিৎসা ও আইন বিষয়ে 4 জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন আইনজীবী জেডাই খান পান্না, মঞ্জিল মোর্শেদ ও শাহাদিন মালিক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। 3 হাসপাতালের ব্যাখ্যামূলক প্রতিবেদন দাখিলের পর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 18 জানুয়ারি দিন ঠিক করা হয়েছে। গত 2 নভেম্বর বিনা চিকিৎসায় 2 যমজ সন্তানের মরদেহ নিয়ে হাইকোর্টে আসলে আদালত 3 হাসপাতালকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। ওনাদেরকে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে। ওনাদেরকে কাগজপত্র হাইকোর্ট থেকে সাপ্লাই দেওয়া হবে, ওনাদের মতামত জানাবে এই বিষয়ে, এবং এটা পরবর্তী শুনানির জন্য 18 জানুয়ারি 2021 আসবে।
সিলেটে রায়হান হত্যা মামলায় বরখাস্ত এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় গাফিলতির অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন কোতোয়ালি থানার ওসি তদন্ত সৌমেন মৈত্র, এসআই আব্দুল বাতেন ও এএসআই কুতুব আলী। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান আশরাফ উল্লাহ তাহের জানান, পুলিশ সদর দপ্তরের রিপোর্টের প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 11 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হয় নগরীর নেহারিপাড়ার যুবক রায়হান উদ্দিনকে। এই ঘটনায় 4 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। লালমনিরহাটে যুবক জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় গ্রেফতার আবুল কালাম ও জিএম মানিককে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসি বেগম এই আদেশ দেন। রোববার তাদের বুড়িমারি থেকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে হাজির করে আবুল কালামের 5 দিন ও জিএম মানিকের 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এ মামলায় এখন পর্যন্ত 15 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে প্রধান আসামি আবুল হোসেন ও মসজিদের খাদেম জোবেদ আলী সহ 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চৌষট্টি জন নারী সহ 752 জনকে বিমান সেনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো বিমান সেনা হিসেবে রিক্রুট হলেন নারীরা। 48তম সফল প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হয়। এ সময় সততার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে নতুনদের প্রতি আহ্বান জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। মৌলভীবাজারের শমশেরনগর ঘুরে এসে মোহাম্মদ হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। মৌলভীবাজারের শমশেরনগর রিক্রুটস ট্রেনিং স্কুলে 48তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ নতুন বিমান সেনাদের কুচকাওয়াজ পরিদর্শন, মার্চ পাস্ট ও অভিবাদন গ্রহণ করেন। এবছর রিক্রুট বিমান সেনাদের মধ্যে প্রথমবারের মতো সুযোগ পেলেন 64 জন নারী। দেশ ও জাতির সেবায় পুরুষের পাশাপাশি দক্ষতার সাথে কাজ করার অঙ্গীকার করেন নারী বিমান সেনারা। এই প্রথম আমাদের এই 48 এন্ট্রিতে মহিলা বিমান সেনা নিয়োগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। পুরুষ বিমান সেনাদের পাশাপাশি আমরা নারী বিমান সেনা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে কাজ করব। অনুষ্ঠানে দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলার আকাশ মুক্ত রাখতে নিজেদের যোগ্য বিমান সেনা হিসাবে গড়ে তোলার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। বিমান বাহিনীতে মহিলা বিমান সেনা নিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী নারীর ক্ষমতায়নে আরো এক ধাপ এগিয়ে গেল বলে আমার বিশ্বাস। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে বিমান বাহিনী তথা দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সদা সচেষ্ট থাকবে। শিক্ষা, জেনারেল সার্ভিস ও সার্বিক বিষয়ে 3 জন শ্রেষ্ঠ রিক্রুটসকে ক্রেস্ট প্রদান করেন বিমান বাহিনী প্রধান। আহমদ বাবু, 21 টেলিভিশন, মৌলভীবাজার। রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বিপন্ন কক্সবাজারের রামু ও চকরিয়া এলাকার বন্য হাতিরা। রোহিঙ্গাদের আশ্রয় ক্যাম্পের কারণে সংকটে পড়েছে হাতির আবাসস্থল, চলাচলের পথ। দেখা দিয়েছে খাদ্যের সংকট। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হাতি মারছে চোরা শিকারীরা। নভেম্বরে মারা হয়েছে 3টি। 2 বছরে হত্যা করা হয় 13টি হাতি। চোরা শিকারীদের হাত থেকে হাতি রক্ষার দাবি পরিবেশবিদদের। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। এশীয় হাতি এখন মহাবিপন্ন প্রজাতি হিসেবে স্বীকৃত। সবশেষ তথ্য মতে বাংলাদেশে এখন হাতির সংখ্যা 268। এদের 2/3 বাস কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। কক্সবাজার ও পার্শ্ববর্তী বনাঞ্চলে চলছে রোহিঙ্গাদের জবরদখল। হাতি হারাচ্ছে নিরাপদ আবাস। দেখা দিয়েছে খাবারের অভাব। চলাচল বাধাগ্রস্ত হওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে হাতি। হাতি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে বিদ্যুতের তার। গুলি করে হাতি মারছেন কেউ কেউ। গত 6 নভেম্বর চকরিয়ার খুঁটাখালী বনাঞ্চলে একটি বাচ্চা হাতিকে গুলি করে মারা হয়। 10 দিনের ব্যবধানে 16 নভেম্বর রামুর জোয়ারিয়া নালা বনাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে আরেক হাতি মারা যায়। একদিনের ব্যবধানে রামুর দক্ষিণ মিঠাছড়িতে বিদ্যুতের শক ও গুলিতে আরও এক হাতি মারা যায়। এভাবে গত 2 বছরে মৃত্যু হয়েছে 13টি বন্য হাতির। হাতি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবাদীরা। খাদ্য সংকটের কারণে তারা লোকালয়ে চলে আসছে। লোকালয়ে চলে আসার কারণে
এখানে মানুষের সাথে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। তারা হাতিগুলো এক জায়গায় বন্দী হয়ে আছে। এটার কারণ হলো যে রোহিঙ্গা বসতি এবং রেল লাইন অপরিকল্পিত উন্নয়নের কারণে এই পর্যন্ত 22টি হাতির করিডোর চলাচলের রাস্তা বন্ধ হয়ে আছে। পাহাড় কাটা রোধ সহ বন্যপ্রাণীর অভয়াশ্রম রক্ষায় পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 6 থেকে 7 হেক্টর পরিমাণ জমি, যেটি হাতির অভয়াশ্রম হিসেবে ঘোষিত, এই এলাকাটি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক উদ্ধার করা হয়। এর পরিবেশ অধিদপ্তর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। হাতি হত্যার এই প্রবণতা বন্ধ করতে না পারলে দ্রুত বিলুপ্ত হবে এশীয় হাতি, এমন আশঙ্কা পরিবেশবিদদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোরিয়া থেকে আসছে রেলের 10 ইঞ্জিন, যুক্ত হবে ডিসেম্বরে। দেখছেন রাত 11টার 21 সংবাদ। 4 দলীয় জোট সরকারের আমলে রেলওয়ে খাত ছিল পুরোপুরি উপেক্ষিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেল খাতে বরাদ্দ বাড়তে থাকে, নেওয়া হয় নানা উন্নয়ন প্রকল্প। এরই ধারাবাহিকতায় বিগত 11 বছরে রেল বহরে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ইঞ্জিন ও কোচ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রেল নিয়ে একরামুল হকের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের প্রতিটি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে রেলের বহরে যুক্ত করা হচ্ছে নতুন ইঞ্জিন ও কোচ। এতে রেল ভ্রমণ আনন্দদায়ক হয়ে উঠছে। 200টি মিটার গেজ কোচ পেয়েছি ইন্দোনেশিয়া থেকে। এই উন্নত মানের কোচগুলি এসেছে। এই কোচগুলো দিয়ে আমরা ইতিমধ্যে 6টি ট্রেন নতুন রূপে প্রতিস্থাপন করেছি এবং যাত্রীরা আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা পাচ্ছে। সম্প্রতি রেলের বহরে যুক্ত হয়েছে কোরিয়া থেকে আনা 10টি ইঞ্জিন। ইঞ্জিনগুলোর কমিশনিং হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই ইঞ্জিন আন্তনগর এবং দূরপাল্লার ট্রেনে ব্যবহারের পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। 60 বছরের পুরনো এই লোকোমোটিভগুলো আমাদের লোকজনের মাধ্যমে মেরামত করে চালিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের মধ্যে 10টি নতুন লোকোমোটিভ কোরিয়া থেকে এসেছে। এই লোকোমোটিভগুলি অত্যন্ত গতিসম্পন্ন, আধুনিক এবং মানসম্মত। রেলের এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। 20-30 কিলোমিটার 40 মিটার যাওয়ার মতো রাস্তার উপরে আপনার ইঞ্জিন দাঁড়াই আছে, আপনার প্যাসেঞ্জার কষ্ট পাচ্ছে। কিন্তু এখন রেল যে অবস্থান আছে, জননেত্রী শেখ হাসিনা রেলকে ঢালাওভাবে সাজিয়েছে। ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত এই অঞ্চলের মানুষের কাছে রেল যোগাযোগের ক্ষেত্রে আস্থার প্রতীক। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশ বিদেশের নবীন উদ্যোক্তা স্টার্টআপদের অনুদান দিতে প্রথমবারের মতো শুরু হলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট 2020। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বিজয়ী স্টার্টআপকে $1,00,000 ছাড়াও আরও 36 জনকে $10 লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে 100 স্টার্টআপকে অনুদান দেওয়ার অংশ হিসেবে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। আগামী বছর মার্চে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট শুধুমাত্র মুজিব বর্ষে 2020-21 সালেই নয়, আজকে আমরা আরও আনন্দের সাথে ঘোষণা করতে চাই, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবক এবং উদ্যোক্তাদের জন্য এটি বাৎসরিক একটি ইভেন্ট হিসেবে আমরা প্রতি বছর ইনশাআল্লাহ আয়োজন করব। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে হাওলাদার ভবন, পণ্ডিত সার বাজার, নড়িয়া শরীয়তপুর ও মুক্তিযোদ্ধা মার্কেট, বটতলী বাজার, ফাজিলপুর, ফেনীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা দুটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে জমকালো অনুষ্ঠানে কর্পোরেট টি-20 কাপের লোগো ও ট্রফি উন্মোচন হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই আয়োজন উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা। পারিবারিক কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না থাকায় ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ খান। টুর্নামেন্টে 16 দল অংশ নেবে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়াও প্রাইজ মানি দেয়া হবে। টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। তাছাড়া ফেসবুক লাইভেও ম্যাচগুলো দেখা যাবে। দর্শক, 27 নভেম্বর থেকে 21 টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা, দুপুর 12টা ও 2টায়, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, 11টা ও রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। আর এরই সাথে শেষ করছে রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কর্মসংস্থান সৃষ্টি করতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে, বললেন প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সার আইডি কার্ড কার্যক্রম উদ্বোধন। এবার স্কুলে সব শ্রেণীতে ভর্তি লটারিতে, পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নতুন শনাক্ত 2156, আরও 39 মৃত্যু। সচেতন করার পরেও মাস্কে অনীহা। করোনায় বেড়েছে নারী নির্যাতন, 9 মাসে 1350 ধর্ষণ। প্রতিরোধে দ্রুত আইন প্রয়োগের পরামর্শ। মানসিক রোগে ভুগছেন 2 কোটিরও বেশি মানুষ। চিকিৎসায় জনবল ও অবকাঠামো অপ্রতুল, বলছেন বিশেষজ্ঞরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।